আচ্ছা, সো কেমিস্ট্রি পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড বন্ডিং এন্ড এলিমেন্টস, এখানে আমরা আজকে বন্ডিং স্টার্ট করব। আর পিরিয়ডিক প্রপার্টিজের যে কোশ্চেনগুলো আছে বা ওভারঅল এই চ্যাপ্টারে আমি বেশ কয়েকটা কোশ্চেন সলভ করে দিব লাস্টের দিকে। তো আগে আমরা থিওরিগুলো শেষ করি আর কি। সো আজকে হচ্ছে বন্ডিং পড়ব, কেমিক্যাল বন্ডিং। তো কেমিক্যাল বন্ডিংয়ে হচ্ছে আমরা সবাই মোটামুটি আয়নিক বন্ডিংয়ের সাথে খুব ভালো মতোই ফ্যামিলিয়ার। আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন, তারপর হচ্ছে 910 এটাও ছিল কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তারপর 910 আরেকটা বন্ড ছিল উইচ ইজ মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। আর এখানে আমরা এক্সট্রা আরও কিছু বন্ড শিখব, যেমন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তারপর এখানে হাইড্রোজেন বন্ড, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। বাট আমাদের মেইনলি শিখতে হবে এই উপরের তিনটা, এইগুলো হচ্ছে আমাদের মেইন। আর এছাড়া আরও কিছু ইন্টারমলিকুলার বন্ডিং আছে যেগুলো লাস্টের দিকে আমরা শিখব। তো আমাদের হচ্ছে ফার্স্টে ডিসকাশন স্টার্ট হবে এই আয়নিক বন্ড দিয়ে। আচ্ছা, সো আমরা পরের পেজে যাই, আমরা আয়নিক বন্ড নিয়ে ফার্স্টে ডিসকাস করি। আয়নিক বন্ড নিয়ে অ্যাকচুয়ালি খুব ডিটেলসে ডিসকাস করার কিছু নাই। আয়নিক বন্ড হচ্ছে সিম্পলি অক্টেট বা ডুয়েট ফিল আপের জন্য তোমার একটা অ্যাটম হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয় আর একজন হচ্ছে ইলেকট্রন রিসিভ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন ক্রিয়েট হয়। আয়নিক বন্ড হচ্ছে অলওয়েজ একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে। একটু ওয়েট। আয়নিক বন্ড হচ্ছে অলওয়েজ একটা মেটাল অ্যান্ড একটা নন মেটালের মধ্যে হবে। মেটালের হচ্ছে ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি, আর নন মেটালের হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি অনেক বেশি। আর মেটালের আয়নাইজেশন পটেনশিয়াল খুব কম, আর নন মেটালের আয়নাইজেশন পটেনশিয়াল অনেক বেশি। তারপর মেটালের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কম, আর নন মেটালের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। সো একটা মেটাল আর নন মেটালের মধ্যেই আয়নিক বন্ড ফর্ম হয়। কেন? কারণ অক্টেট ফিল আপের জন্য, অক্টেট অর ডুয়েট। মানে একটা স্টেবল দুইটা মানে এলিমেন্টই একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য একজন ক্যাটায়নে কনভার্ট হয়, দ্যাট ইজ সে কিছু ইলেকট্রন ছেড়ে দেয়, আর আরেকজন সেই ইলেকট্রনগুলোকে রিসিভ করে, অ্যান্ড রিসিভ করার মাধ্যমে দুইজনেই মানে একটা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে। অ্যান্ড দেন দেখা যায় যে তারা স্টেবল থাকে, অ্যান্ড এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো ক্রিয়েট হইল, এগুলো আবার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের মাধ্যমে একটা আর একটার সাথে বন্ডিংয়ে থাকে, দ্যাট ইজ তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। ওকে, যেমন খুবই ইজি এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে NaCl। এখানে Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। Na হচ্ছে Na এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখাই 1s2 2s2 2p6 2p6 3s1, আর Cl17 এরটা যদি দেখাই 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, সো এইটার লাস্ট অরবিটে 7টা ইলেকট্রন আছে, এটার লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে। সো সোডিয়াম তোমার স্টেবিলিটি গেইন করতে পারে যদি সে 7টা ইলেকট্রন নেয় অথবা একটা ইলেকট্রন ছেড়ে দেয়। কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তার এইটা বাদ, তখন লাস্ট অরবিট হবে তখন সেকেন্ড অরবিট, অ্যান্ড সে তখন স্টেবল হবে। সো তার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক ইজিয়ার, একটা ইলেকট্রন রিলিজ করে দেওয়া অনেক সহজ। আর ক্লোরিন যদি একইভাবে স্টেবল হইতে চায়, তার 7টা ইলেকট্রন ইদার ডোনেট করতে হবে অর একটা ইলেকট্রন রিসিভ করতে হবে। সো ডেফিনেটলি 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়াতে যে এনার্জি লাগে তার থেকে একটা ইলেকট্রন রিসিভ করা অনেক সহজ। সো এর জন্য এই সোডিয়াম 11
সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় অ্যান্ড সে Na+ কনভার্ট হয়। দ্যাট ইজ সোডিয়াম এখন Na+ আয়ন হিসেবে এরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন শো করবে যে 1s2 2s2 2p6। আর Cl হচ্ছে এই যে ইলেকট্রনটা সোডিয়াম ছেড়ে দিছে সেটাকেই সে রিসিভ করে Cl- আয়নে কনভার্ট হবে। অ্যান্ড আমরা তখন Cl-17 এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6। সো এখন দুইজনই দেখো এইটা হচ্ছে এই যে 10 ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন ও গেইন করছে, আর এটা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করছে। সো ওরা দুজনই স্টেবল হইলো। আর এটা যেহেতু একটা পজিটিভ আয়ন ক্যাটায়ন আর নিচেরটা যেহেতু একটা নেগেটিভ আয়ন অর অ্যানায়ন, সো তাদের মধ্যে একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল কুলম্ব ফোর্স কাজ করবে কুলম্বের ল অনুযায়ী। সো এখান থেকে আমরা Na+Cl- একটা, ওরা খুব কাছাকাছি থাকবে, এইটাকেই আমরা অ্যাকচুয়ালি আয়নিক বন্ড NaCl মানে আয়নিক কম্পাউন্ড NaCl বলি। ওকে, সো আইডিয়াগুলো একদম তোমরা 9-10-এ যা শিখছো তাই। এখানে অ্যাকচুয়ালি কলেজের সিলেবাসে আয়নিক বন্ড নিয়ে আমরা তেমন ডিসকাসই করি না, কারণ এটা একদম বেসিক। ওকে, তারপর আরেকটা এক্সাম্পল যদি দেখাই, পরের পেজে যাচ্ছি। ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার ফরমেশন আমরা এক্সপ্লেন করি। সো ম্যাগনেসিয়াম অক্সাইডে হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে 2+ আর অক্সিজেন থাকে 2-। দ্যাট ইজ ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2। সে স্টেবল হওয়ার জন্য দুইটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, সেও নিয়নের ইলেকট্রন কনফিগারেশন গেইন করে। আর অক্সিজেন 8, তার হচ্ছে 1s2 2s2 2p4। ওকে, 1s2 2s2 2p4। সো সে যদি তোমার স্টেবল হইতে চায়, তার অ্যাকচুয়ালি লাস্টে দেখো 6টা ইলেকট্রন আছে, তার দরকার টোটাল 8টা অক্টেট ফিল আপের জন্য। সো সে এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রনকে ছেড়ে দিছে সেইটা সে রিসিভ করে অ্যান্ড অক্সিজেন 2- আয়নে কনভার্ট হয়। সো অক্সিজেন 2- আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6, যেটা অ্যাগেন নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। সো আমরা এইভাবে এই ম্যাগনেসিয়াম 2+ পাবো আর অক্সিজেন 2- পাবো, যারা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য কাছাকাছি থাকবে, যেটাই ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা যদি আমরা একটু ইলেকট্রন ড্র করে দেখাই, যে হচ্ছে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস। তো সে ফার্স্টে ছিল এরকম, তার চারপাশে এরকম 3টা অরবিট, যেখানে ফার্স্টে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এই অক্সিজেনের জন্য এই একটা অরবিট, এই দুইটা অরবিট, তার দুইটাই অরবিট। সো এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম থাকে। সো ম্যাগনেসিয়াম তার এই দুইটা ইলেকট্রনকে, আমরা দুইটাকে একসাথে থাকি, তার এই দুইটা ইলেকট্রনকে এখানে দিয়ে দিবে। সো ম্যাগনেসিয়াম তখন এই অরবিটটা হারাবে, আর অক্সিজেন এই দুইটা ইলেকট্রনকে রিসিভ করে তার অরবিটে প্লেস করবে। সো অক্সিজেন এখন হলো 2- আর ম্যাগনেসিয়াম এখন হলো 2+। সো আমরা এখান থেকে এই দুইটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, অ্যান্ড সেটাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, সো আয়নিক বন্ড নিয়ে আমরা এই পর্যন্ত ডিসকাস করবো। এখানে অ্যাকচুয়ালি আর কিছু নাই, জাস্ট এইটুকুই, যে একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন রিসিভ করবে। তো এখন আমাদের এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বন্ডটা, কোভ্যালেন্ট বন্ড, সেইটা নিয়ে ডিসকাশন শুরু। ওইটাই হচ্ছে এখানের মেইন ডিসকাস করার জিনিস। আর আমরা এখানে নতুন কয়েকটা জিনিস শিখবো, 9-10-এ যা শিখছি তার থেকেও এক্সট্রা অনেক কিছু দেখবো। সো আমাদের এখন দেখতে হবে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন।
কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়, আর এটা ইউজুয়ালি হয় হচ্ছে নন মেটাল আর নন মেটালের মধ্যেই। অনেক সময় মেটালও ইনভলভড হয়, বাট সেটা খুব রেয়ার। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আমরা একটা দেখছিলাম, বাট ইউজুয়ালি এটা হচ্ছে দুইটা নন মেটালের মধ্যে। ওকে, দুইটা নন মেটালের মধ্যে যে বন্ড সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড। তারা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এই বন্ডিংটা করে, মানে এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং হয়। ওকে, সো মানে কেউই কাউকে ডোনেট করে না বা রিসিভ করে না, দুইজনেই ইলেকট্রন এমনভাবে শেয়ার করে নিজেদের অরবিটের মধ্যে যাতে এই ইলেকট্রনগুলো দুইজনেরই থাকে। ওকে, আচ্ছা, এখন এই কোভ্যালেন্ট বন্ডের আমরা যে থিওরিটা ক্লাস 9-10-এ পড়ছি সেটা ছিল হচ্ছে লিউইস থিওরি। ওকে, লিউইস থিওরিতে আমরা কোভ্যালেন্ট বন্ডিংটা শিখছিলাম, বাট এই থিওরি অনেক আগেই বাদ হয়ে গেছে, এটা সব কিছুকে এক্সপ্লেন করতে পারে না। তো এরপর আসে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। ভ্যালেন্স বন্ড থিওরি বেশ সাকসেসফুল, বাট স্টিল এটারও কিছু ফ্ল আছে। তো এরপর মোস্ট মডার্ন যেটা আসে সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো আমরা অ্যাকচুয়ালি মলিকুলার অরবিটাল থিওরিটা আমাদের সিলেবাসে নাই, এটা পড়বো না। আমরা পড়বো এই লিউইস থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরি। এর মধ্যে লিউইস থিওরিটা আমরা অলরেডি পড়ে আসছি, সো এটা একটু ব্রিফলি ডিসকাস করে আমাদের মেইনলি দেখতে হবে এটা ভ্যালেন্স বন্ড থিওরি, ভিবিটি। আচ্ছা, সো লিউইস থিওরি নিয়ে আমরা এখানে ডিসকাস করি। সো লিউইস থিওরিটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমরা যদি একটা এরকম কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মেশন দেখি তাহলেই বুঝতে পারবো। যেমন আমরা ওয়াটার ফর্মেশন দেখি, ওয়াটার কিভাবে ফর্মড হয়। সো এখানে এই হাইড্রোজেন, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1। তাকে যদি আমি এরকম লিউইস ডট স্ট্রাকচার দিয়ে আঁকি, এটাকে বলা হয় লিউইস ডট স্ট্রাকচার, মানে যেখানে একটা অ্যাটমের চারপাশে ডট বা ক্রস দিয়ে ইলেকট্রন বোঝানো হয়। সো লিউইস ডট স্ট্রাকচার দিয়ে যদি আঁকি তাহলে তাকে এভাবে আঁকবো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো 1s2, 2s2, 2p4, আর আরও প্রিসাইজলি বললে 2px1, আচ্ছা না 2p2 লিখে দিই একবারে, সমস্যা না। সো অক্সিজেনেরটা যদি আঁকি, এ হচ্ছে অক্সিজেন, তার চারপাশে টোটাল তার ভ্যালেন্স অরবিটে। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, লিউইস থিওরিতে আমরা শুধু ভ্যালেন্স ইলেকট্রনগুলো আঁকি বা যোজনী ইলেকট্রনগুলো আঁকি, দ্যাট ইজ লাস্ট অরবিটের ইলেকট্রনগুলো আঁকি। সো অক্সিজেনের লাস্ট অরবিটে জাস্ট 4টা ইলেকট্রন আছে, সেগুলোকে আমি এভাবে আঁকলাম। সো আমার এখন এই দুজনের মধ্যে একটা শেয়ারিং করতে হবে। তো আমরা একটু দেখি হাইড্রোজেনের কি দরকার আর অক্সিজেনের কি দরকার। হাইড্রোজেনের দরকার হচ্ছে তোমার 2টা ইলেকট্রন। হ্যাঁ বলো। এই যে 1s2, 2s2, 2p4 হবে না অক্সিজেনের ক্ষেত্রে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি, এটা 4। আচ্ছা, সো আমরা একটু দেখি যে অক্সিজেনের কি দরকার আর হাইড্রোজেনের কি দরকার। হাইড্রোজেনের হচ্ছে সিম্পলি আমরা এরকম আঁকলাম অক্সিজেন। তো হাইড্রোজেনের হচ্ছে 2টা ইলেকট্রন লাগে, মানে স্টেবল হওয়ার জন্য, ডুয়েট ফিল আপ করার জন্য। তো তার এখানে আরেকটা ইলেকট্রন থাকলেই হতো। আর অক্সিজেনের দেখো এক্সট্রা আরও 2টা ইলেকট্রন লাগবে। হাইড্রোজেনের লাগবে এক্সট্রা একটা ইলেকট্রন, অক্সিজেনের লাগবে এক্সট্রা 2টা ইলেকট্রন অক্টেট ফিল আপের জন্য। তো আমরা এক কাজ করতে পারি যে এই যে হাইড্রোজেন যে আছে এটার সাথে অক্সিজেনের একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করাতে পারি। সেটা কীরকম, এই হচ্ছে অক্সিজেন, তার এই যে যেই দুইজন এখানে আছে এটাকে আমি এইভাবে সাইডে আঁকলাম, একটাকে এই পাশে আর একটা এই পাশে, কারণ একটা হাইড্রোজেনের সাথে এখানে বন্ড করবে, আরেকজন এই পাশে হাইড্রোজেনের সাথে বন্ড করবে। সো দেখো এটা কিভাবে করি, এ হচ্ছে অক্সিজেন, তার এই হচ্ছে 4টা ইলেকট্রন, আরও আছে 2টা, সো একটা এখানে আরেকটা এখানে, সেইগুলো হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে। সো হাইড্রোজেনের ওই ইলেকট্রনটা এইখানে শেয়ার করতেছে।
সো এখন দেখো হাইড্রোজেনের কাছে মনে হবে তার 2টা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের মনে হবে তার 2টা ইলেকট্রন আছে, অক্সিজেনেরও মনে হবে তার 8টা ইলেকট্রন আছে। সো এই হচ্ছে শেয়ারিং। এটা হচ্ছে লিউইস থিওরিতে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। আর অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড এইভাবে ফর্মড হয় না, সেটার জন্য একটু ওয়েট করতে হবে, আমরা দেখব। বাট এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া যে আমরা কিভাবে বন্ড ফর্মেশন করতে পারি। তো এইখানে এই যে অক্সিজেনের দেখো বন্ড ফর্ম করার সময় এই 2টা পেয়ার তারা কিন্তু কোনো বন্ড ফর্ম করে নাই। সো ওদেরকে বলা হয় এলপি ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রনস। লোন পেয়ার বা বাংলায় হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। আর এই যে ইলেকট্রন 2টা বন্ডে আছে, যে এখানে এইগুলাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। এগুলো হচ্ছে বিপি ইলেকট্রন বা বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন। তো এখন এখানে যদি জিজ্ঞেস করা হয় অক্সিজেনের লোন পেয়ার কয়টা, তুমি এখানে লোন পেয়ার বলতে বুঝবা কয় পেয়ার। ওকে, মানে যদি জিজ্ঞেস করে হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস আর দেয়ার, তোমার বুঝতে হবে এখানে 2টা অ্যান্সার করতে হবে তোমার, কারণ এখানে 2টা পেয়ার আছে, এখানে পেয়ার ওয়াইজ চিন্তা করতে হয়। আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে, বন্ড পেয়ার হচ্ছে যে কয়টা বন্ড, এই একটা 2টা। সো এখানে বন্ড পেয়ারও 2টা অক্সিজেনের। আর হাইড্রোজেনের বন্ড পেয়ার কয়টা, হাইড্রোজেনের বন্ড পেয়ার হচ্ছে একটা, লোন পেয়ার কয়টা, 0টা, ওর কোনো লোন পেয়ার নাই। আর এইটাকেই আমরা যখন খাতায় আঁকি ইউজুয়ালি, তখন অ্যাকচুয়ালি এইভাবে আমরা 2টা দাগ দিয়ে আঁকি, ওইটাই বোঝায় এগুলো হচ্ছে এক একটা বন্ড। সো এই বন্ডগুলো হচ্ছে এরকম যে এই জায়গায় একটা ইলেকট্রন হচ্ছে অক্সিজেনের আর আরেকটা হচ্ছে হাইড্রোজেনের। সো এটা হচ্ছে লিউইস থিওরি বা লিউইসের কোভ্যালেন্ট স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা তাহলে এখানে এই যে H2O-টা দেখলাম, আরেকটা দেখি, তারপর আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে যাব। সো আমরা এরপর NH3 এর স্ট্রাকচারটা দেখি, অ্যামোনিয়া বা NH3। আচ্ছা, সো অ্যামোনিয়া বা NH3-র বন্ড ফর্মেশন যদি দেখি কোভ্যালেন্ট বন্ড ইউজ করে, তো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3, আর হাইড্রোজেনের হচ্ছে 1s1। তো এখানে নাইট্রোজেনের লিউইস স্ট্রাকচার এরকম যে তার আউটসাইডে হচ্ছে 5টা ইলেকট্রন। সো এই হচ্ছে 1 2 3 4 5, আর হাইড্রোজেনের হচ্ছে আউটসাইডে একটা ইলেকট্রন। সো দেখো এটা আমি কিভাবে বন্ড ফর্ম করব। আমি যেটা করব, এখান থেকে এই যে নাইট্রোজেন একটাকে নিব, নাইট্রোজেনের দেখো কয়টা ইলেকট্রন দরকার। আচ্ছা, এখানে আমি এই যে কিভাবে বুঝলাম এই কয়টা আলাদা আলাদা একটা একটা সিঙ্গেল থাকবে, সেটা বোঝার জন্য তোমার এটাকে একটু ডিটেলসে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। 1s2 2s2 2px1 2py1 2pz1, ওই যে হুন্ডস প্রিন্সিপাল অনুযায়ী। সো এটা করলাম। তো এইখান থেকে দেখো এই যে এইগুলো সব সিঙ্গেল, সো এর জন্য আমি ওইগুলোকে সিঙ্গেল করে আঁকছি। এবার হাইড্রোজেনের এখন আমার নাইট্রোজেনের দরকার হচ্ছে টোটাল আরও 3টা ইলেকট্রন। দেখো লাস্টে তার 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, তো আরও 3টা দরকার। আর হাইড্রোজেনের দরকার আর একটা। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা এরকম হাইড্রোজেন নিব 3জন, এই একটা হাইড্রোজেন নিলাম, তারপর এই আরেকটা হাইড্রোজেন নিলাম, আর দেন এই আরেকটা হাইড্রোজেন নিলাম। সো এই হচ্ছে আমাদের NH3 স্ট্রাকচার। সো এখন দেখো হাইড্রোজেনগুলোর মনে হচ্ছে তার 2টা ইলেকট্রন আছে, আর অ্যামোনিয়ারও নাইট্রোজেনেরও মনে হচ্ছে তার টোটাল 8টা ইলেকট্রন আছে। তো এই হচ্ছে শেয়ারিং প্রসেস। নাইট্রোজেনের তাহলে লোন পেয়ার কয়টা, এখানে লোন পেয়ার অফ নাইট্রোজেন কয়টা, একটা। বন্ড পেয়ার কয়টা, 3টা।
আর নাইট্রোজেন এই হাইড্রোজেনের বন্ড পেয়ার কয়টা বা লোন পেয়ার কয়টা? 0টা। আর হাইড্রোজেনের বন্ড পেয়ার কয়টা? একটা। ওকে, এই যে একজন। তো এই হচ্ছে লিউইস। হ্যাঁ, হাইড্রোজেনের গুলো প্লাস করে দিব না? না না, এখানে তোমার ইন্ডিভিজুয়াল একজনের কথা বলতেছি। ওকে, আচ্ছা। তো এবার আমরা তাহলে, হ্যাঁ বলো। পরীক্ষায় তো এভাবে ইন্ডিভিজুয়াল ধরে ধরে দিব। হ্যাঁ, বাট অনেক সময় দেখা যায় কি একটা কম্পাউন্ডের আবার একই এলিমেন্টের আলাদা আলাদা বন্ড পেয়ারও থাকে। যেমন ধরো একটা হাইড্রোজেনের বন্ড পেয়ার একটা, আবার আরেকটা হাইড্রোজেনের কোনো বন্ড পেয়ার নাই, তো তখন ওইটা আলাদা আলাদা মেনশন করতে হবে। বাট ওরকম কোশ্চেন অ্যাকচুয়ালি আমি কখনো আসতে দেখি নাই। আসলে এরকমই আসে যেখানে সবার সেম, অ্যান্ড অ্যান্সার করতে হলে ইন্ডিভিজুয়াল একজনেরটাই বলতে হয়। ওকে, যদি তোমাকে বলে দেয় যে টোটাল সবগুলো হাইড্রোজেনের টোটাল কয়টা লোন পেয়ার আছে বা বন্ড পেয়ার আছে, তখন তুমি বলবা যে 3টা আছে। আচ্ছা, সো এই হচ্ছে লিউইস থিওরি। লিউইস দিয়ে আমরা এইভাবে খুব বেসিক কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, এখন আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে নিউ তোমাদের জন্য, অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। ওকে, সো আমরা এখানে হেডিং দিই ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। ওকে, সো ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি বোঝার আগে আমাদের অ্যাকচুয়ালি দুইটা আইডিয়া একটু ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন। আমরা ডি ব্লক এলিমেন্ট পড়ার সময় হাইব্রিডাইজেশন শিখছিলাম, তো ওইটার মতোই একটু ডিফারেন্ট, বাট আবার আমরা হাইব্রিডাইজেশন দেখব। আর আরেকটা আইডিয়া ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। এই দুইটা যদি, হ্যাঁ জোহের বলো। আচ্ছা ভাই, আমরা কি বলতে পারি যে এলিমেন্টস গুলোর ভ্যালেন্সি 2 বা 3 তাহলে ম্যাক্সিমাম আয়নিক বন্ডিং ফর্ম করে? না তো, কারণ এই যে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন তো তোমার অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা না, বুঝছো? সো এটা অ্যাকচুয়ালি ওইটার উপর ডিপেন্ড করে না। আচ্ছা, সো অরবিটাল ওভারল্যাপিং অর অরবিটাল হাইব্রিডাইজেশন, সরি, এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে এখন। তো আমরা এইটা বোঝার জন্য ফার্স্টে অরবিটাল হাইব্রিডাইজেশনটা বুঝি, আর ফার্স্টে হচ্ছে আমরা অরবিটাল ওভারল্যাপিংটা বুঝি, তারপর আমরা হাইব্রিডাইজেশনটা দেখব। সো আমি পরের পেজে যাই। অরবিটাল ওভারল্যাপিং এটা হচ্ছে লিউইস থিওরি থেকে ডিফারেন্ট। ভিবিটি থিওরি অনুযায়ী অরবিটালগুলো ওভারল্যাপিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। অরবিটাল ওভারল্যাপিং। আচ্ছা, সো অরবিটাল ওভারল্যাপিং এর আইডিয়াটা কীরকম? ধরো আমরা যদি হাইড্রোজেনের তোমার লুইস থিওরি ইউজ করে হাইড্রোজেনকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এরকম যে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1। তো হাইড্রোজেনকে এক্সপ্লেন করবো এভাবে যে হাইড্রোজেনের এইখানে একটা ইলেকট্রন আছে, তো আমি এইরকমই আরেকটা হাইড্রোজেনকে নিলাম। ওকে, এখন জাস্ট ওরা দুইজন শেয়ারিং করবে আর কি। ওকে, সো এটা হচ্ছে নর্মাল লিউইস থিওরি, বাট অরবিটাল ওভারল্যাপিং থিওরিটা একটু ডিফারেন্ট। তো অরবিটাল ওভারল্যাপিং থিওরি বলে যে এই যে হাইড্রোজেন 1s1, এটাকে তুমি এইভাবে আঁকবা যে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন। তো আমাদের এই হাইড্রোজেনের দেখো অরবিটাল কি আছে, এস অরবিটাল আছে। তো তুমি এটাকে এইভাবে ড্র করবা। আসলে হাইড্রোজেনেরটা অরবিটাল ওভারল্যাপিং দিয়ে বোঝানো একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট না, মানে এটা অত ভালো মতো বোঝা যায় না ওভারল্যাপিংটা। তারপর আমি দেখাই। তো এই হচ্ছে এস অরবিটাল, আমরা জানি এস অরবিটাল হচ্ছে রাউন্ড শেপ। তো এই হচ্ছে এস অরবিটাল, সেখানে একটা ইলেকট্রন আছে, বা এটা তুমি এইখানে ভিতরেও আঁকতে পারো। এস অরবিটালের ভিতরে এই একটা ইলেকট্রন আছে। তো এবার আরেকটা হাইড্রোজেন নিলাম, তারও এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, এরকম।
সো এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল। আমি এটাকে একটু সাইডে সরাই। এই হচ্ছে আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল। তো এখন এই দুইটা অরবিটাল ওভারল্যাপ করবে, দ্যাট ইজ একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হবে একটা। ওকে, সো এই যে ওভারল্যাপিং করলো এইটাই হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। বাট এইখানে অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে না, তো লিউইস থিওরির মতোই দেখে মনে হইতেছে, বাট অ্যাকচুয়ালি অরবিটাল ওভারল্যাপিং আরও অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রে যেমন NH3 বা মিথেন ওইসব ক্ষেত্রে আমরা আরও ভালো বুঝতে পারবো। সো ওইখানে আমি একটু পরে আসতেছি। তো এই হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। নর্মাল ওভারল্যাপিং বলতে বোঝায় যে এখানে আমি ডেফিনেশনটা লিখি, two orbitals containing one electron overlap, two orbitals containing one electron overlap and form a covalent bond. This is called orbital overlapping. ওকে, বাট এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কখনোই দুইটা ইলেকট্রন বা বেশি ইলেকট্রন থাকা অরবিটাল একটা একটার সাথে ওভারল্যাপ করবে না। ওকে, যেমন ধরো আমাদের এইখানে একটা পি অরবিটাল আছে, পি অরবিটাল হচ্ছে ডাম্বল শেপ এরকম। সো এই হচ্ছে একটা পি অরবিটাল আমরা এখানে ড্র করলাম। তো এই পি অরবিটালটা ধরো এটা একটা পিএক্স অরবিটাল, তো এইটার সাথে আরেকটা পিএক্স কে আমি ওভারল্যাপ করাইতে চাই। ওকে, সো এই পি অরবিটালটা ধরো একটা ইলেকট্রন আছে, এইটাতেও একটা ইলেকট্রন আছে, সো তারা ওভারল্যাপ করতে পারবে। এইটাকেই বলে ওভারল্যাপিং, একটা আরেকটার ভিতরে ঢুকে যাওয়া। ওকে, দুইটা অরবিটাল যখন এই যে একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয় তখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়, এটাই একটা কোভ্যালেন্ট বন্ড। ওকে, সো এই আইডিয়াটাই হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। তো অরবিটাল ওভারল্যাপিংয়ে আমাদের মনে রাখতে হবে যে মানে দুইটা সিম্পল আইডিয়া একটু মনে রাখতে হবে যে এই অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে যে বন্ডগুলো ফর্ম হয় তারা দুই টাইপের, একটা হচ্ছে সিগমা বন্ড বা সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ড বা পাই বন্ধন। আচ্ছা, সিগমা সামনে কি আছে? এস, প্রথম অক্ষর হচ্ছে এস। তো এস ফর সামনাসামনি, সো সিগমা বন্ড মানে হচ্ছে সামনাসামনি ওভারল্যাপিং। একদম সহজভাবে বললে এটা হচ্ছে সামনাসামনি ওভারল্যাপিং। আর পাই বন্ড নামের পাশে কি আছে, সামনে কি আছে? পি, সো এটা হচ্ছে পাশাপাশি ওভারল্যাপিং। ওকে, সো আমরা এটা একটু বোঝার ট্রাই করি যে কোন টাইপের বন্ডগুলোকে আমরা সিগমা বন্ড বলবো। সিগমাকে এইভাবে লেখে সিগমা, আর পাই বন্ডকে পাই দিয়ে লেখে। সো কোন বন্ডগুলোকে আমরা সিগমা বলবো আর পাই বলবো। সো আমরা সিগমা বন্ড যদি বুঝতে চাই, পরে পেজে আসি, যে কোন কোন কেসে সিগমা বন্ড হয় বা কোন কোন অরবিটালের ওভারল্যাপিংয়ে সিগমা বন্ড ফর্ম হয়। আমরা শুধু এস আর পি এর মধ্যেই থাকবো, ডি অরবিটাল নিয়ে আমাদের কোনো ডিসকাশন নেই। আচ্ছা, সো সিগমা বন্ড। আচ্ছা, সো সিগমা বন্ডের আইডিয়াটা হচ্ছে যে এটাকে সিগমা দিয়ে এক্সপ্রেস করি, আর এখানে হচ্ছে সামনাসামনি ওভারল্যাপিং হয়। তো সিগমা বন্ড কয়েকটা আমরা লিস্ট করি, যেমন এস এস, দুইটা এস অরবিটাল যদি ওভারল্যাপ করে সেটা একটা সিগমা বন্ড। কারণ সার্কেলের ক্ষেত্রে তো কোনো ওরিয়েন্টেশন বলতে কিছু নাই, সার্কেল যেভাবেই ওভারল্যাপ করুক ওইটাকে তুমি সামনাসামনি বলতে পারো। তো এই হচ্ছে দুইটা এস অরবিটাল ওভারল্যাপ করতেছে, অ্যান্ড এটা একটা সিগমা বন্ড। ওকে, আচ্ছা, এরপর আমরা দুইটা পি অরবিটাল যদি পাশাপাশি ওভারল্যাপ করাই, যেমন সামনাসামনি ওভারল্যাপ করাই। সামনাসামনি ওভারল্যাপিং বলতে তাদের মাথা দুইটা একই দিকে থাকবে আর কি। সো এই একটা পিএক্স অরবিটাল এখানে আঁকি, এই একটা পিএক্স অরবিটাল আর এই আরেকটা পিএক্স অরবিটাল।
ম্যাক্সিমাম বন্ডই সিগমা বন্ডই হয়। তো এই হচ্ছে আরেকটা পি অরবিটাল। সো এই দুইজন যদি এইভাবে ওভারল্যাপ করে, দুইটা পিএক্স, এটাও পিএক্স এটাও পিএক্স, সামনাসামনি ওভারল্যাপ করলো, ওকে, মানে হেড হেড, সো এইটা একটা সিগমা বন্ড হবে, ওকে। আচ্ছা, এরপর একটা এস আর একটা পি, এটাও সিগমা বন্ড হবে। এই একটা এস অরবিটাল, সরি পি অরবিটাল, আর এই একটা এস অরবিটাল। তো এটার মধ্যে ধরো একটা ইলেকট্রন আছে, এটার মধ্যে আরেকটা ইলেকট্রন আছে। আমরা যদি এই দুইটাকে ওভারল্যাপ করাই, এটাও একটা সিগমা বন্ড, ক্লিয়ার? সো এইগুলাকে আমরা সিগমা বন্ড করি। এস এস পি এক্স পি এক্স মানে সামনাসামনি যখনই ওভারল্যাপ, সেটাই হচ্ছে সিগমা বন্ড। আচ্ছা, এবার আসি পাই বন্ডে। এটাকে পাই দিয়ে এক্সপ্রেস করে। তো পাই বন্ড শুধুমাত্র, হ্যাঁ বলো। ভাই এখানে ওই যে পিওয়াই পিজেড ওরা কি এটার ভিতরে আসবে না, সিগমা বন্ডের ভিতরে আসবে না? হ্যাঁ আসবে, যদি এইভাবেই করে সেম হবে। এখানে পিওয়াই পিওয়াইও থাকতে পারে, পিজেড পিজেডও থাকতে পারে। বাট মেইন কথা হচ্ছে দুইটারই এই যে মাথাগুলো একদিকে হবে এরকম, এই সামনাসামনি ওভারল্যাপিং। আচ্ছা, তো এবার আসি পাই বন্ডের ক্ষেত্রে। পাইয়ের নামের প্রথমে আছে পি, পি ফর পাশাপাশি। তো এইটা শুধুমাত্র একটা কেসেই হয়, সেটা হচ্ছে তোমার এই একটা পি অরবিটাল নিলাম, ধরো এটা একটা পি ওয়াই অরবিটাল বা পিজেড অরবিটাল, এটা হচ্ছে ধরো পিজেড, আর এই আরেকটা পিজেড অরবিটাল। তো ওদের আমরা পাশাপাশি ওভারল্যাপ করাইতে চাই, দ্যাট ইজ এটার সাথে এরকম একটা ওভারল্যাপিং হবে। বাট এটা একটু দেখানোর অসুবিধা, মানে এরকম আঁকলে খুব মেসড আপ অবস্থা হয়। আমরা এটাকে এইভাবে দেখাবো যে ধরো এই পিজেডের মধ্যে একটা ইলেকট্রন আছে, আচ্ছা আমি এখানে এই লাইনটা মুছে দিই। এই পিজেডের মধ্যে একটা ইলেকট্রন আছে আর এটার মধ্যে ধরো আরেকটা ইলেকট্রন আছে। তো আমরা এটাকে এইভাবে দেখাবো যে পাশাপাশি ওভারল্যাপ হইতেছে। এটা দেখানোর ওয়ে হচ্ছে তুমি এইখানে এরকম দুইটা দাগ দিবা, এটা বোঝায় ওরা সাইড বাই সাইড পাশাপাশি ওভারল্যাপিং করতেছে। অনলি ইন দিস কেস আমরা এই বন্ডগুলোকে পাই বন্ড বলি। শুধু এই পি অরবিটাল যখন পাশাপাশি ওভারল্যাপ হয় সেটাই পাই বন্ড, ওকে। আর কোনো কেসে পাই বন্ড হয় না, জাস্ট এই কেসেই। মানে দুইটা পিজেড যদি এইভাবে ওভারল্যাপ করতো তখন ওইটাকে সিগমা বলতাম, এইভাবে ওভারল্যাপ করলো এটা সিগমা, বাট যদি পাশাপাশি করে তখন এটা পাই। আচ্ছা, তো এখন ওদের মধ্যে একটু কম্প্যারিজন করি। কম্প্যারিজনটা হচ্ছে যে সিগমা ইজ স্ট্রঙ্গার দ্যান পাই। সিগমা বন্ড যারা, তারা হচ্ছে পাই থেকে স্ট্রঙ্গার, কারণ এটা সামনাসামনি ওভারল্যাপিং ভালো মতো ওভারল্যাপড হয়, বাট পাই বন্ডটা উইক। আচ্ছা, তারপর আরও কিছু জিনিস একটু মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল বন্ড আমরা যে অনেক সময় কম্পাউন্ডের মধ্যে দেখি, ধরো NH3 এরকম যখন দেখি, যে কোনো সিঙ্গেল বন্ড মানে ওয়ান সিগমা বন্ড, ওকে। যে কোনো সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানে ওয়ান সিগমা বন্ড। যে কোনো ডাবল বন্ড মানে ওয়ান সিগমা ওয়ান পাই বন্ড। আর যে কোনো ট্রিপল বন্ড মানে, যে কোনো ট্রিপল বন্ড হচ্ছে ওয়ান সিগমা টু পাই বন্ড। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের জন্য মানে সব এই এক্সাম্পলগুলো যখন করব ওইগুলো করা অনেক সহজ হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ও আচ্ছা, 2 হচ্ছে একটা সিগমা বন্ড, সরি একটা সিঙ্গেল বন্ড। যে কোনো কম্পাউন্ডে যখন তুমি ধরো একটা এক্সাম্পল দিই, ইথিন। সো ইথিন হচ্ছে দেখতে এরকম। তো এই কম্পাউন্ডটাই এই যে একটা, এই যে সিঙ্গেল বন্ড যাদের দেখতেছো ওরা সবাই হচ্ছে সিগমা বন্ড। আর যত জায়গায় এই যে ডাবল বন্ড দেখতেছো ওরা হচ্ছে একটা সিগমা একটা পাই। আবার ধরো ইথাইনের কথা যদি বলি, ইথাইন হচ্ছে C ট্রিপল বন্ড CH
এইচ। তো এখান থেকে তুমি ক্যালকুলেট করে বলতে পারবা যে এইটা একটা সিগমা, এইটা একটা সিগমা, আর এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুইটা পাই। ওকে, যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে এখানে কয়টা সিগমা বন্ড আছে, কয়টা পাই বন্ড আছে, তো টোটাল সিগমা হচ্ছে 1 2 3 আর টোটাল পাই বন্ড হচ্ছে 1 2। ওকে, আমরা এইগুলো নিয়ে পরে আরও ডিটেলসে ডিসকাস করবো। সো আজকে এই পর্যন্তই রাখতেছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমরা যখন বন্ড ফরমেশন দেখব তখন এরকম কোশ্চেন দেখব যে টোটাল কয়টা সিগমা, কয়টা পাই, এগুলো আরও ক্লিয়ার হবে। বাট আপাতত এইটুক বুঝলেই হবে যে সিগমা হচ্ছে সামনাসামনি ওভারল্যাপ আর পাই হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ। ওকে, অ্যান্ড সিগমা হচ্ছে বেশি স্ট্রং। পাই, আর আরেকটা কথা মনে রাখবো, পাই হচ্ছে শুধু পি আর পি এর মধ্যেই, অন্য কোনো অরবিটালে এটা পসিবল না। আর সিগমা হচ্ছে এস এস পি পি এস পি তিনটার ক্ষেত্রেই পসিবল। সো নেক্সট দিন আমরা হাইব্রিডাইজেশন শিখবো, অ্যান্ড দেন হাইব্রিডাইজেশন শেখার পর আমরা এই ওভারল্যাপিং জিনিসগুলো খুব ভালো মতোই বুঝবো। এটা খুবই ইজি অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস। তো এইগুলো একটু বাসায় পড়ে ফেলবা। আর ম্যাথে হচ্ছে 3 এর এফ এর যে এক্সারসাইজটা আছে ওইটা বাসায় শেষ করবা। ওকে, নিজের মতো করে সব ম্যাথ করবা, অ্যাটলিস্ট আমি যেগুলো ক্লাসে করেছি ওই কয়টা করবা। আমরা নেক্সট দিন 3 এর জি স্টার্ট করবো, অ্যান্ড 3 এর জি শেষ করতে 2 ক্লাস লাগবে আর কি। হ্যাঁ আফিয়া বলো। হ্যালো, আফিয়া কিছু বলবা? আচ্ছা, মাহির কি বলছো? আচ্ছা, বাসায় হচ্ছে তোমার, আচ্ছা আমি বলি, বাসায় হচ্ছে স্ট্রেট লাইনের 3 এর এফ শেষ করবা এই উইকে। আর কেমিস্ট্রি যা যা পড়াইছি এইগুলো একটু দেখে ফেলবা, বই থেকেও দেখে ফেলবা। আমরা নেক্সট দিন এরপর থেকে কন্টিনিউ করব। আর ওদিকে গ্র্যাভিটির থিওরি শেষ, তো গ্র্যাভিটিও পড়ে ফেলবা থিওরিগুলো। আমরা নেক্সট দিন ওয়ার্কশিটে ম্যাথ করব। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।